আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। রিমান্ডে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানাবো হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গ্রেপ্তার এড়াতে পারলেন না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। 5 আগস্টের পর কেউ বলেন বিদেশে, কেউ বলেন দেশে আছেন তিনি। দেশের নির্বাচন ব্যবস্থায় ধ্বংসকারী খায়রুল হকই প্রথম কোনো বিচারপতি যাকে গ্রেপ্তার করা হলো হত্যাসহ রায় জালিয়াতির মামলায়। খায়রুল হক 2010 সালের জুন মাসে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্বকাল ছিল মাত্র 7 মাস, তবে এই অল্প সময়ে তিনি দিয়ে যান সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রায়, পঞ্চদশ সংশোধনীয় রায়। এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, যা দেশের রাজনীতিতে তুমুল অস্থির করে তোলে। তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে তছনছ করে দিয়েছিলেন খায়রুল হক। কলঙ্কিত করেছেন দেশ ও জাতিকে। অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অতিষ্ঠ প্রতিটি নির্বাচনীয় ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয়। অবশ্যই এর পুরস্কারও পেয়েছেন খায়রুল হক। দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। নিজেকে লর্ড হেডিং ভাবতেন খায়রুল হক, অথচ পদে পদে তিনি করে গেছেন অনিয়ম। বিচারপতি এবিএম খায়রুল হক একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 10,37,000 টাকা আর্থিক সুবিধা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 2009 সালের 27 জুলাই তিনি উক্ত টাকা নিয়েছিলেন। বিচারপতিগণের দেশে ও বিদেশে চিকিৎসার খরচ সরকার বহন করে থাকেন। অতিরিক্ত টাকা নেওয়ার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে উক্ত টাকা যে অবৈধভাবে নিয়েছেন তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় 2009 সালের 27 জুলাই বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত অ্যাকাউন্ট উক্ত টাকা জমা হয়। জমা হওয়ার তারিখেই তিনি 1 লাখ টাকা উঠিয়ে নেন। 2009 সালের 28 জুলাই 20,000 টাকা নগদ উত্তোলন করা হয় এবং অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে 38,600 টাকা হস্তান্তর করা হয়। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যিনি সংসদ সদস্য ছিলেন চেকটি বিচারপতি এবিএম খায়রুল হকের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই সাথে অনিয়ম করে প্লট নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক এই প্রধান বিচারপতি আইন কমিশনের পদে থাকতে প্রকাশ্যে বিরোধে জড়ান সাবেক আইনমন্ত্রী আনিচুল হকের সাথে। তাকে পাশ কাটিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে গিয়ে সেই পদের মেয়াদও বাড়ান তিনি। প্রত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচন নামা ও নির্বাচন কমিশনে আমার দিনগুলো বইটি বিচারপতি খায়রুল হক সম্পর্কে লেখেন, বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থাপিত একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আমি তাকে রাজনৈতিক ব্যক্তি বললেও মূলত তিনি পর্দার অন্তরালে থেকে দলীয় রাজনৈতিক পদে বিপক্ষে দাবার চাল চালিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন এবিএম খায়রুল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল হক, মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহা।
খায়রুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন। বিচার অঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায়, যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থার জন্য সুবিধাজনক বা এর সমর্থন সুযোগ ছিল। এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানানভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙ্গিয়ে। প্রধান বিচারপতি থাকাকালীন ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজে চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন। এসব ছাড়াও খায়রুল হক নানা কারণে আলোচিত ছিলেন। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। এই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশকে যেমন খুশি করেছিল, অন্য অংশকে তেমনি ক্ষুব্ধ করেছিল। রাজনৈতিক বিষয়ে ওই রায়ের সঙ্গে তার প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টির সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সন্দেহ ছিল। সেই সন্দেহ তিনি উস্কে দেন অবসর গ্রহণের প্রায় 2 বছর পর। আইন কমিশনের চেয়ারম্যান পদ গ্রহণ করে মূলত দেশের বিচার বিভাগের উচ্চসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করাই ছিল তার মূল লক্ষ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অফিসে নিরপেক্ষতার জন্য কোনো সময় কোনো রাজনৈতিক নেতার ছবি টানানো হয় নাই, কিন্তু এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে সর্বপ্রথম তার অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করেন। অবসর গ্রহণের পরেও বিচারপতি এবিএম খায়রুল হক আওয়ামী লীগ সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছিলেন। তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং দীর্ঘদিন যাবৎ তিনি দায়িত্ব পালন করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তাকে বিদায় নিতে হয়েছে। বিচারপতি এবিএম খায়রুল হক সম্পূর্ণভাবে তার বিচার কাজে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রধান বিচারপতির পদকে কলঙ্কিত করেছেন। বিচার বিভাগের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। লোকে বলে পাপ নাকি বাপকেও ছাড়ে না, তাই যেন হলো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সঙ্গে। বৃহস্পতিবারের সকালটা ভালো হয়নি সাবেক এই প্রধান বিচারপতির। বাসায় হাজির হয় ডিবি। এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা 3টি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এবার জীবন মুদ্রার অপিট দেখতে শুরু করলেন খায়রুল হক, যিনি কিনা প্রথম কোনো বিচারপতি যাকে হাতকড়া পরানো হলো তারই দেখানো পথে। নানানভাবে আলোচিত সমালোচিত বিতর্কিত সাবেক এই বিচারপতিকে গ্রেপ্তারের পর অনেকেই তার অপরাধের সঠিক বিচার চাইছেন। জাতি তার বিচার দেখতে